সবসময় কিন্তু সময় একরকম যায় না। আজকে যার অবস্থা খারাপ হতেই পারে সে নিজের পরিশ্রমে আর ভগবানের আশীর্বাদে কালকে একটা ভালো পজিশনে আছে। আবার এমনও হতে পারে ঠিক তার উল্টোটা, নিজের দোষেই বলো বা ভাগ্যের পরিহাসেই বলো, তার কিন্তু যা আছে সবই হারাতে হলো। তো সবসময় না নিজেকে প্রস্তুত রাখা উচিত যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার জন্য। আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন আমরা হঠাৎ করেই এই বাড়িতে আসবো বলে ঠিক করে নিই। বাড়িটা কিন্তু অনেক ছোট থেকেই একটু একটু করে তৈরি হতে দেখেছিলাম। এখনো মনে পড়ে, একদিন সন্ধ্যাবেলাতে কারেন্ট ছিল না, আমি পুকুর পাড়ে খেলছিলাম। আমাদের জেঠুর বাড়ির সামনে একটা পুকুর ছিল, তো ওখানেই দেখলাম বাবা মা বসে আলোচনা করছে যে কালকে আমরা সকালবেলাতে এই বাড়িতে চলে আসব। আমার কোনোদিনই এই বাড়িটা না একদম ভালো লাগতো না। যখন বাড়িটা তৈরি হতো তখন আমি দেখতেও আসতাম না খুব একটা, আর আসলেও মামা বাড়িতে আমি মামাতো বোনদের সাথে খেলা করতাম, বাবা মাই আসতো, ফলে আমার সেরকমভাবে আসার একদমই ইচ্ছা ছিল না। আর জেঠুর বাড়িতে যেহেতু আমি ছোট থেকে বড় হয়েছি, ওই বাড়ি ছেড়ে আসবো কোনোদিন কল্পনাও করতে পারিনি। যাই হোক, যেমন কথা তেমন কাজ, পরদিন আস্তে আস্তে আমাদের সব জিনিসপত্র এই বাড়িতে শিফট হলো। আমরা এই বাড়িতে চলে এলাম, ছোটোর ওপর গৃহপ্রবেশ হয়েছিল। এই বাড়িটা ভালো না লাগার তেমন কোনোই কারণ ছিল না, তবে কি বলতো, আমার কোনোদিন মনেই হয়নি যে এইটা আমার নিজের বাড়ি, এটা আমাদের নিজেদের মাথা গোঁজার ঠাঁই হলো। আসলে আপন পর নিজের, তখন এই কনসেপ্টগুলো না আমার মাথায় একদম ক্লিয়ার ছিল না। ছোট থেকে যখন জিজ্ঞেস করা হতো আমরা কয় ভাই বোন, আমি সবসময় বলতাম আমরা 2 ভাই 1 বোন। যেহেতু জেঠুর 2 ছেলে ছিল, তো সেটাই কাউন্ট করে আমি বলতাম। মানে নিজে আমি যে একা, এটা আমি কখনো ভাবতাম না। এ বাড়িতে যখন আসি তখন আমাদের এই 2 দিকের জানলা হয়েছিল না, আর যেটা আগে রান্নাঘর ছিল, মানে সামনে যে বড় রান্নাঘরটা, ওটা কিন্তু তখন ছিল না। ওই জায়গাটা খালি উঠোন মতন ছিল। এই ছোট রান্নাঘরটাতে মা রান্না করতো, আর এই পাশের এই ঘরটা ছিল। লম্বা করে দড়ি টাঙিয়ে বিছানার চাদরটা পর্দার মতন করে দেওয়া হতো। পর্দাও তখন আমাদের ছিল না। একবার যেন রাত্রিবেলা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর জানলা দিয়ে জল ঢুকে পুরো আমার মাথা, বিছানা, বালি সব কিছু ভিজে গেছে, আর পুরো ঘরের মেঝেতে জল জল অবস্থা। মা হঠাৎ করেই ডাকলো, ঘুম থেকে উঠে দেখছি সব কিছু শুধু জল আর জল। উঠে অনেকক্ষণ আমরা মাঝরাত্রির অবধি প্রায় খাটের মাঝখানে বসেছিলাম, কারণ চারদিক দিয়ে শুধু জল এসেছে। সেই দিনগুলোর কথা এখন ভাবতেই পারি না। যাই হোক, সেই দিনগুলো কিন্তু দেখো চলে গেছে। বলে না, সময় চলে যায় কিন্তু স্মৃতি রয়ে যায়। সেই দিনগুলো থেকে যে আমার বাবা নিজের ক্ষমতায় একা উঠে আজকে এই বাড়িটাকে এই পজিশনে এনেছে, সেটা বললে প্রচণ্ডই বেইমানি করা হবে। আমার ফ্যামিলির ভীষণ সাপোর্ট করেছে। তবে কি বলতো, কিছু মানুষ থাকে যারা সাপোর্টও করে, আবার পেছন থেকে কথাও শোনায়, আবার সেটা নিয়ে পাবলিকলি তোমাকে ছোটও করে। তো এই নানান রকম সিচুয়েশান না আমি ফেস করেছি। ছোট থেকে আমি বুঝে গেছিলাম কেউ দুটো কথা বললে আমাকে সেটা হজম করে নিতে হবে। আমি চাইলেও যোগ্য জবাবটা দিতে পারবো না। কারণ কি বলতো, কারণ আমার বাবার দরকার পড়লে তাদের কাছ থেকে আর্থিক সাহায্য নিতে হতে পারে। আমার মা ছোট থেকেই আমি দেখে এসেছি বারবার অসুস্থ হতো, আর তার জন্য একটা হিউজ অ্যামাউন্ট টাকা ফ্যামিলির কাছ থেকে সাপোর্ট হিসাবে লাগতো। সেই জন্য না অনেক সিচুয়েশান আমাকে মুখ বন্ধ করে সহ্য করতে হয়েছে। অনেকবার চেয়েছি যে আমি এই উত্তরগুলো তাদেরকে দিই, কিন্তু পারিনি। হ্যাঁ, আমি কিন্তু সবসময় যে চুপচাপ থেকেছি সেটা না, আমি কিন্তু প্রচণ্ড মুখের ওপর উত্তর দেওয়া একটা স্পষ্টবাদী মেয়ে ছিলাম। কিন্তু অনেক ক্ষেত্রে আমাকে সেই জায়গাটা থেকে দমিয়ে রাখা হয়েছে। বাবাই বলেছে যে বলিস না, আজকে না হোক কালকে হয়তো আমার সাহায্য লাগতে পারে। তো অর্থের অভাব কী জিনিস না ছোট থেকে আমি খুব ভালোভাবে জানি। আজকে যখন দেখি অভাব, বিশ্বাস করো আমার গায়েই লাগে না খুব একটা, কারণ যে অভাব আমি দেখেছি তার কাছে এগুলো কিচ্ছু না। এই যে আজকে দেখছো মিশো থেকে আগেরবার এই যে পর্দাগুলো কিনেছি, বিশ্বাস করবে এই জানলাটা হওয়ার পর আমাদেরকে আমাদের এক রিলেটিভ তাদের ব্যবহার করা, মানে বাড়ি বিক্রি করে দেওয়ার সময় তাদের ব্যবহার করা কিছু পুরনো পর্দা দিয়ে দেয়। সেগুলো ভালো কন্ডিশনেই ছিল, যেগুলো তোমরা এতদিন দেখতে। তার আগে অবধি কিন্তু আমাদের কোনো পর্দা ছিল না। চাদর দেওয়া হতো যেরকমভাবে দড়ি টাঙিয়ে হাফ মেলে দেওয়া হয় সেরকম। তারপরে ওই পর্দাটা যখন হয়, তখন ক্লাস আমি 11-12-এ পড়ি। সেই সময় আমাদেরকে ওই পুরনো পর্দাগুলো দেওয়া হয়। সেই থেকে এতগুলো বছর আমাদের ওই পুরনো পর্দাগুলোই ছিল। আজকের ডেটে দাঁড়িয়ে আমি আগেরবার এসে এই নতুন পর্দাগুলো কিনেছি, আর আমার নিজের পয়সাতে আমি কিনতে পেরে সত্যি আমার নিজের ভীষণ প্রাউড ফিল হচ্ছিল। আগের দিন তোমরা বললে না মার জন্য কেন স্ল্যাব বানিয়ে দিই না, মাকে কেন আমি কিছু করে দিই না। এই যে ছোট ছোট জিনিসগুলো আমি নিজের যেটুকু ইনকাম সেটুকু দিয়ে করতে পারি না, এটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি। কারণ আমার লাইফে একমাত্র এই মানুষটাই যে বিনা কথা শুনিয়ে নিঃস্বার্থভাবে আমার জন্য করে গেছে। তো রিটার্নে যখন আমি একটুও করতে পারি না, সেটা আমার কাছে অনেক বড় কিছু। আজকে তোমাদেরকে এতগুলো কথা বললাম তার কারণ একটাই, একটা মানুষকে না উপর উপর দেখে হঠাৎ করেই তার আগা মাথা না জেনে ছোট বড় 10টা কথা শুনিয়ে দেওয়াটা ভীষণ
সহজ, কিন্তু কি বলতো তার জায়গাটায় দাঁড়িয়ে তার জিনিসগুলো উপলব্ধি করতে পারাটা না ভীষণ জটিল। হ্যাঁ, হয়তো আমারই দোষ, আমি কোনোদিন তোমাদের সাথে এগুলো শেয়ার করিনি, আর তোমরা তো আমার একদম ছোট থেকে জানতে পারবে না যদি আমি তোমাদের সাথে শেয়ার না করি। তাই জন্য ভাবলাম তোমাদেরকে একটু ছোট্ট করে বলেই দিই। আর দেখো, যেটা যত দূর আমি সেটা তত দূর বলতেই বেশি পছন্দ করি। আলগা ওপর থেকে রং চড়িয়ে সেটাকে বাড়িয়ে বলতে আমার একদম ভালো লাগে না। অনেকে আমাকে জিজ্ঞেস করেছে আমার বিয়ের আগে বা বিয়ের পরে, এখনও আমাকে অনেকে জিজ্ঞেস করে যে আমার বাবা কি করে। আমি খুব প্রাউডলি বলি আমার বাবা ইলেকট্রিকের কাজ করে, কোনো দোকান নেই, বাবা বাড়ি বাড়ি গিয়ে কাজ করে। এটাতে বলতে কোনো লজ্জা নেই। আমি মনে করি এর থেকে যদি বাড়িয়ে চড়িয়ে আমি কিছু বলি যে আমার বাবার ইলেকট্রিকের দোকান আছে, বা আমার বাবা ইলেকট্রিক অফিসে কাজ করে, বা আমার বাবার বিজনেস আছে, সেটা আমার বাবার কর্মক্ষমতাকে ছোট করা হয়। কারণ সে যেই কাজটাই করে সেটা সততার সাথে করে আমার কাছকে এত বড় করেছে। সেটার জন্য চুরি ডাকাতি করেনি বা কোনো অসৎ পথ অবলম্বন করেনি। তাহলে মিথ্যে কেন বলবো? অনেকগুলো কথা তোমাদের সাথে শেয়ার করলাম, জানি না তোমাদের কেমন লাগলো। তবে যাই হোক, আমার মনে যতটুকু ছিল আমি ততটুকু তোমাদেরকে বলে দিলাম। আজকে ভেবেছিলাম সকাল থেকেই তোমাদের সাথে ব্লগটা শেয়ার করব, কিন্তু ইচ্ছে করছিল না। আমার শরীরটা এখনও ঠিক হয়নি। 13 তারিখ আজকে। আমার তো ভিডিও শুরুতে তোমাদের ডেটটাও বলা হয়নি। আজকে সন্ধ্যেবেলা থেকেই ব্লগটা করছিলাম। মা ভুট্টা নিয়ে এসেছিলো আজকে, তো সেই ভুট্টাগুলোকে এখানে পোড়ানো হলো। আর তারপরে তো মামন এসেছিলো, 3 জনের জন্য 3টে ভুট্টা ছিল, 3 জন মিলে বসে বসে খেলাম। এই সন্ধ্যেবেলাটার দিকটা ও আসে, নয় আমি ওর বাড়ি যাই, একটু সময় কাটে, গল্প করে। আমার তো বহরমপুর থেকে ওখানে চলে যাওয়ার পর সেরকমভাবে কোথাও বেরোনো হয় না। আসলে কি বলতো, জীবনে যে মানুষগুলো আছে আমি তাদেরকে নিয়েই ভালো থাকতে চাই। নতুন করে মানুষ জীবনে এনে নতুন বিপদ আমি আনতে চাই না। অনেক বাঁশ আমি খেয়েছি, আর কারোর কাছে এই জন্যই হয়তো আমার কোনো এক্সপেকটেশান নেই, শুধুমাত্র এই মানুষটা ছাড়া। যাই হোক, ভুট্টার এগুলোকে সব এক জায়গায় করে দিলাম। এখন মা এগুলো বাইরে রেখে দেবে। বাইরেই আমাদের এই নোংরা ফেলার ঢপটা রাখা হয়, কারণ মা তো কানে শুনতে পায় না ঠিকঠাকভাবে। তো সকালবেলা যখন নোংরা নিতে আসে তখন বেশিরভাগ দিন মা শুনতেও পায় না, আর নোংরাটা দেওয়া হয় না। সেই রাস্তার মাথা অবধি মাকে গিয়ে নোংরা ফেলে আসতে হয়। তাই জন্য বাইরেই এই ঢপটা রেখে দেয়। কাকু যখন আসে তখন নিজের মতন করে নিয়ে চলে যায়। মা সন্ধ্যাবেলাতে একটু মুদিখানার জিনিস নিয়ে এসেছে, সেইগুলো আমাকে দেখাচ্ছিল। আমি বললাম দাও, তাহলে আমি এগুলোকে এখন গুছিয়ে রাখি। ছোটোখাটো সংসারের এই জিনিসগুলো না আমার খুব ভালো লাগে। বাড়ির সামনে ওই যে ছোটোখাটো জিনিস বিক্রি করতে আসে না, হরেক মাল, তো সেখান থেকে মা এই কৌটোগুলো কিনেছিল। একটা কৌটো 30 টাকা নিয়েছিল, এরকম 2টো কৌটো কিনেছিল। আমি ওখানেও দেখেছি এই কৌটোগুলো, তবে এই কৌটোটা যতটা শক্তপোক্ত, ওরকম শক্তপোক্ত আর পেলাম না। জানো, কৌটোগুলো খুব সুন্দর দেখতে লাগে, কিন্তু আমি ওই গয়েশপুরে নিতে গেছিলাম, একদম প্যাট পেটে 20 টাকা করে বলছিল, কিন্তু একদম কোয়ালিটি ভালো ছিল না। তো যাই হোক, এখন বিস্কুটগুলো ঢেলে নিলাম। এই বিস্কুটগুলো রিন্টু থাকাকালীনও মা নিয়ে এসেছিল, রিন্টুর খুব পছন্দ হয়েছিল। ভেবেছি যদি পারি তাহলে যাওয়ার আগে দিয়ে 1 প্যাকেট কিনে নিয়ে যাব। এবার এসে আমি এতটাই অসুস্থ থাকলাম, আর তার জন্য এত রকমভাবে পয়সা খরচ হয়েছে না, তা নিয়ে আর কোনো কথা বলারই আমার ইচ্ছে নেই। মানে ভাবলেই অসহ্য লাগছে। এই মাসটা আমি আগের দিনও তোমাদের বললাম না, আমাদের বলে বলে কাটছে। বাবার এদিকে কাজ নিয়ে একটু সমস্যার মধ্যেই আছে, কারণ একটা কিছু কিছু টাইম থাকে বছরের, যে টাইমগুলো বাবা কাজই থাকে না। যেমন ধরো পৌষ মাস, আমি দেখেছি পুজোর আগ দিয়ে এই মাসগুলো কেন জানি না বাবার প্রত্যেকবারই কাজের একটা টানাটানি থেকে যায়। যেহেতু বাবা বললাম তোমাদের বাড়ি বাড়ি কাজ করে, তো কাজ আসতেই চায় না। এবার কাজ যদি না আসে, ফিক্সড ইনকাম না থাকলে কতটা সমস্যা আশা করি আজকের বাজারে তোমরা খুব ভালোভাবেই বুঝতে পারো। তো সেই আর কি, নানান অভাব অভিযোগ তো থাকেই সংসারে, প্রত্যেকটা মানুষেরই কম বেশি থাকে। যাদের প্রচুর আছে তাদেরও অভাব থাকে, তাদের মতন করে, যাদের কম আছে তাদেরও তাদের মতন করে অভাব থাকে, তাই না? তো যাই হোক, এখন মামুন বলল দে, আমিই কেটে দিচ্ছি আলুগুলো। তো এখানে আলু ভাজার আলুগুলো কাটছে। আসলে আমাদের এই চাকুটায় ধার চলে গেছে, তো ধার করাতে হবে। কোথায় এখানে করায় মা জানেও না ঠিকঠাকভাবে। তবে চাকুগুলোর কন্ডিশন ভালো আছে, নতুন কেনাটা মানে পয়সা নষ্ট, তো এটাকে ধার করাবে কোথাও থেকে একটা। আর মা বলল আলু ভাজাটা আমিই ভাজছি, কারণ আমার না একদম ইচ্ছে করছে না। তো মা এখানে আলু আর পেঁয়াজটা ভাজছে, আর আমি আর মামুন বসে বসে গল্প করছিলাম। বেশ অনেকটা টাইম গল্প করার পর ও বাড়ি চলে গেছে, আর এখানে আমি এখন খাটটা ঝাড় দিয়ে নিচ্ছি। সকালবেলাতে যখন ঝাড় দিই তখনও এতই ধুলো ওড়ে, আবার রাত্রিবেলায় এখন ঝাড় দিচ্ছি এখনও দেখো কত ধুলো উঠছে। কোথার থেকে এত ধুলো আসে আমি না বুঝতে পারছি না। খাটের নিচে যে বড় লেপ কাঁথা কম্বল এরকম আছে, তাও না, কোথা থেকে যে এত ধুলো আসছে আমি বুঝতে পারছি না। আসলে হতে পারে মাটির উঠোন, সেই জন্য কি এত ধুলো হয়, সামনে বাগান আছে সেই জন্য, নাকি কী কারণ আমি জানি না। যাই হোক, ভালোভাবে ঝাড় দিয়ে নিলাম। আর এই সব ধুলোগুলো মাটিতে পড়েছে, আর সেইগুলো না ঝাড় দেওয়া অবধি আমি রাত্রে ঘুমাতে পারবো না। আমার মনে হয় পায়ে পায়ে সব ধুলো খাটে উঠে গেল আবার, সেই জন্য ভালোভাবে আরেকবার ঝাড় দিয়ে নিচ্ছি। আচ্ছা, তোমাদের আলো প্রিয় না অন্ধকার? মানে দিনের বেলা ভাল লাগে নাকি রাত্রিবেলা?
আমার না রাত্রিবেলায় লাইট টাইট নিভিয়ে দিয়ে একদম একটা হালকা আলো জ্বালিয়ে নিজের মতন ফোন কোঁচাতে দারুণ লাগে। দিনের বেলা আমার একদম পছন্দ না, মানে আলো জিনিসটাই আমার পছন্দ না। কি জানি এর পেছনে কোনো সাইকোলজিক্যাল রিজন আছে কি না, যদি কারোর জানা থাকে অবশ্যই আমাকে একটু জানিও তো। আর তোমাদের কোনটা পছন্দ সেটাও অবশ্যই জানিও। এই যে দেখো মামুন চলে গেছে, মার ওদিকের কাজ মোটামুটি কমপ্লিট। আমি এখন ঘরটর ঝাঁট দিয়ে লাইট টাইট নিভিয়ে খাটে বসে নিজের মতন এডিট করব। বেশ অনেকক্ষণ অবধি মোবাইলটা নিয়ে ঘাটাঘাটি করলাম, নিজের মতন একটা টাইম কাটালাম। সত্যি বলতে নিজের সাথে যদি টাইম কাটানো তুমি একবার শিখে যাও, তোমার আর কাউকে লাগবে না। একা থাকার মধ্যে না একটা অদ্ভুত শান্তি আছে, যেটা আমার এখন যত দিন যাচ্ছে তত বেশি করে মনে হয়। কেউ তোমাকে না দুটো কথা শুনিয়ে অপমান করতে পারবে না, কারোর কাছে তোমায় নিজেকে প্রমাণ করতে হবে না প্রত্যেকটা পদে পদে। তো আমার না একা থাকতে খুব ভালো লাগে। জীবনে এত বেশি শুনে নিয়েছি না, আমার আর কারোর কথা শুনতে ভালো লাগে না, বিশ্বাস করো। মা এখানে রাত্রের খাবারের সমস্ত আয়োজন করেই ফেলেছে। তো ডিনার করে নিলাম, এরপর একটু স্কিন কেয়ার করে নেবো, কারণ জ্বরের জন্য এমনি মুখ চোখের হাল খারাপ। একটু স্কিন কেয়ার না করলে আরও ভূতের মতন দেখতে লাগবে। আজকের ব্লগটায় তোমাদের সাথে আমি অনেক মনের কথা শেয়ার করেছি। জানি না তোমাদের কোনটায় খারাপ লেগেছে, যদি কোনো কথা খারাপ লেগে থাকে তাহলে আগাম সরি তোমাদের বলে দিলাম। কিন্তু এটাই আমার জীবনের ফ্যাক্ট, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করেছি। চলো আজকের মতন ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে খুব শিগগিরই একটা নতুন ভিডিওতে। তার আগে অবধি ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।